আলমবাজার মঠে সুদীর্ঘ ৫ বৎসর পরে গুরুভ্রাতাগণের সহিত পুনর্মিলিত হইয়া অখণ্ডানন্দের মন প্রাণ আনন্দে ভরিয়া উঠিল। স্বামীজীকে লইয়া তিনি হিমালয় ভ্রমণে বহির্গত হন বরাহনগর হইতে। মঠ এখন আলমবাজারে উঠিয়া আসিয়াছে। রামকৃষ্ণানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী শিষ্যগণের প্রায় সকলেই মঠে রহিয়াছেন। মাত্র কয়েকদিন হইল অভেদানন্দ ও নির্মলানন্দ জয়পুর হইতে ফিরিয়াছেন। ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ ও ত্রিগুণাতীতানন্দ মাঝে মাঝে কলিকাতায় বলরাম ভবনে থাকেন। এই সময়ে মঠে কয়েকটি শিক্ষিত যুবক যাতায়াত করিতেছে দেখিয়া অখণ্ডানন্দ আনন্দিত হইলেন। আলমবাজার মঠবাড়ির ভাড়া বরাহনগরের মতোই ১০ টাকা মাত্র। চক মেলান দোতলা বাটি, অনেকগুলি ঘর। ভূতের বাড়ি বলিয়া কেহ ভাড়া লইতে চাহিত না। রামকৃষ্ণানন্দের মুখে অখণ্ডানন্দ মঠের কয়েক বৎসরের ঘটনা শুনিলেন। এমন দিন গিয়াছে যেদিন ঠাকুরকে একটু মিছরির শরবত ভোগ দিবার জন্য ২-৪টি পয়সাও জুটে নাই। রামকৃষ্ণানন্দ যখনই ভাবিতেন ঠাকুরকে কি ভোগ দেবেন, তখনই কোনো না কোনো ভক্ত প্রেরিত এক মুদা মিছরি, মালসা ভরা নবীনের রসগোল্লা ও ঠাকুর সেবার অন্যান্য দ্রব্যাদি মঠে আসিয়া পৌঁছিত। নাগেশ্বর চাঁপা শ্রীরামকৃষ্ণের বড় প্রিয় পুষ্প। তিনি বলিতেন, শ্রীমতী রাধার অঙ্গে নাগেশ্বর চাঁপার মধুর গন্ধ। এই ফুল দেখিলে ঠাকুরের সমাধি হইত। স্বামী ব্রহ্মানন্দের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে নাগেশ্বর চাঁপার একটি চারা লাগানো হয়। কাছাকাছি কোথাও চারা পাওয়া গেল না। এমন সময় রামকৃষ্ণানন্দ ঠাকুরকে এই ফুল দিবার ইচ্ছা প্রকাশ করিয়া অখণ্ডানন্দকে বলিলেন, ডি গুপ্তের বাগানে নাগেশ্বর চাঁপার গাছ আছে। তদনুযায়ী সুবোধানন্দের সহিত অখণ্ডানন্দ তথায় গিয়া জানিলেন, ঘুঘুডাঙ্গার কাছে ৭ পুকুরের বাগানে উহা পাওয়া যাইবে। অতঃপর অখণ্ডানন্দ একাই চলিলেন। সেকালে ৭ পুকুরের বাগান আলিপুরের চিড়িয়াখানার মতোই জনসাধারণের আকর্ষণের স্থান ছিল। ফুলের সন্ধান করিতে বাগানের মালি বলিল, এখন সব কুঁড়ি, ১৭-১৮ দিন পরে আসবেন। অখণ্ডানন্দ ভাবিলেন, ফুল না নিয়ে মঠে ফিরব না। এই অবসরে বারাসাত অঞ্চলের গ্রামগুলি ঘুরে বাংলাদেশের পল্লীর অবস্থা সচক্ষে দেখে আসি। যাইতে যাইতে দেখিলেন বেশিরভাগই নানাবিধ ফলের গাছ ও আগাছায় পূর্ণ। অসংখ্য ডোবা ও পানা ও ঝাঁঝিপূর্ণ পানীয় জলের পুষ্করিণী। গোয়ালারা প্রত্যহ এইসব ডোবা পুকুরের জল দুধের সঙ্গে মিশাইয়া কলিকাতায় সরবরাহ করে। ব্যথিত চিত্তে অখণ্ডানন্দ গ্রামবাসীদের স্বাস্থ্য বিষয়ক অজ্ঞতা সাধ্যমতো দূর করিতে লাগিলেন। যথা সময়ে ৭ পুকুরে ফিরিয়া দেখেন নাগেশ্বর চাঁপার সুগন্ধে দিক আমোদিত হইয়াছে। মালিও খুব খুশি হইয়া বলিল, ঠিক সময় মতো এসেছেন তো, আর ২ দিন দেরি হলেই ফুল ঝরে যেত। মালি একটি বড় কলাপাতার ঠোঙায় অনেকগুলি ফুল দিল। মাথায় করিয়া মহানন্দে অখণ্ডানন্দ উহা মঠে লইয়া আসিলেন। এই কদিনের অজ্ঞাতবাসের কাহিনী শুনিয়া ও ফুল পাইয়া রামকৃষ্ণানন্দ ও আর সকলে আনন্দিত হইলেন। ১৮৯৬ খ্রিস্টাব্দ মার্চ মাস আলমবাজার মঠে ঠাকুরের তিথি পূজা হইয়া গেল। গৃহী ভক্তগণ প্রায় সকলেই আসিয়াছিলেন। কয়েকদিন পরেই দক্ষিণেশ্বরে মহোৎসব, তাহারই তোড়জোড় চলিতেছে। কিরকম প্রসাদ হইবে এ বিষয়ে ২ মত হইল। প্রধান উদ্যোগীরা বলিলেন, দরিদ্রদের জন্য কলায় ডালের খিচুড়ি আর ভদ্রলোকের জন্য ভুনি খিচুড়ি। মঠের সন্ন্যাসীদের ধারণা ঠাকুরের প্রসাদে সকলের সমান অধিকার।
এই সম্বন্ধে অখণ্ডানন্দ লিখিয়াছিলেন, আমরা ছিলাম গণতান্ত্রিক, কোনরূপ সামাজিক বৈষম্য আমাদের সহ্য হইত না। বলরাম বাবুর বাড়িতে গিয়া আমি স্বামী ব্রহ্মানন্দকে বললাম, রাজা, তুমি নাকি প্রসাদের দুরকম ব্যবস্থার অনুমোদন করেছ? তিনি বলিলেন, কাল গৃহী ভক্তরা এখানে এরকম বলাবলি করছিলেন, কিন্তু আমি হাঁ নার মধ্যে ছিলাম না। তোমাদের প্রস্তাব মতো সকলের জন্যই ভুনি খিচুড়ির ব্যবস্থা হবে। মহানন্দে এই সংবাদ লইয়া অখণ্ডানন্দ মঠে ফিরিলেন। মহোৎসবের দিন অতি প্রত্যুষে দু একজন ছাড়া আলমবাজার মঠের সকলে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। রাত্রি থাকিতেই রান্না শুরু হইয়া গিয়াছে। গিরিশবাবু প্রমুখ গৃহী ভক্তগণ আসিয়াছেন। গৈরিক পরিহিত কালী কীর্তনের দল শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম জানাইয়া নাট মন্দিরে কীর্তনের জন্য প্রস্তুত হইতেছেন। হরি সংকীর্তনের দল ঠাকুরের ঘরের কাছে বাহিরে কীর্তন জুড়িয়া দিয়াছে। অখণ্ডানন্দ মহোৎসবের ভাণ্ডারের কাছে দাঁড়াইয়া আছেন। এমন সময় কতগুলি দরিদ্র লোক তাহার নিকট খাবার চাহিল। তিনি ঝোড়া করিয়া তাহাদের জন্য বোঁদে আনিলেন, কিন্তু দিবার আগেই তাহারা সব লুটিয়া লইল। গণ্যমান্য বহু লোক মহোৎসব দেখিতে আসিয়াছেন। তন্মধ্যে মহাবোধি সোসাইটির ধর্মপাল অন্যতম। তিনি ও তাহার সঙ্গীরা বলিলেন, এই প্রসাদ বিতরণের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক খোরাকের ব্যবস্থা থাকলে ভালো হয়। অখণ্ডানন্দ তৎক্ষণাৎ বলিলেন, এই তো কালী কীর্তন ও হরি সংকীর্তন প্রভৃতিতে সেই কাজ হচ্ছে। বহুকাল পরে বাংলায় আসিয়া এইরূপ সমারোহপূর্ণ জন্মোৎসব এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একত্র বসিয়া এক রকম প্রসাদ পাইতে দেখিয়া অখণ্ডানন্দের অপরিসীম আনন্দ হইল। কোথাও কাহারও অসুখ, বিশেষত কলেরা হইয়াছে জানিলে অখণ্ডানন্দ জীবন বিপন্ন করিয়া তাহার সেবা করিতে যাইতেন। একদিন গঙ্গা স্নান করিয়া মঠে ফিরিবার পথে আলমবাজারের চৌমাথায় দেখিলেন এক বুড়ি অজ্ঞান হইয়া পড়িয়া আছে। তখন নিকটবর্তী অঞ্চলে ওলা উঠা দেখা দিয়াছিল। একখানা পরিষ্কার কাপড় জোগাড় করিয়া তাহাকে পরাইয়া একটি গরুর গাড়িতে করিয়া অখণ্ডানন্দ তাহাকে থানায় দিয়া আসিলেন। থানার লোক তাহাকে ক্যাম্পবেল হাসপাতালে পাঠাইলে তিনি মঠে ফিরিলেন। সব কথা শুনিয়া স্বামী শিবানন্দ বলিলেন, ইউ মাস্ট বি ফিউমিগেটেড ফার্স্ট, অর্থাৎ তোমাকে আগেই প্রতিষেধক ধোঁয়া দিয়ে শুদ্ধ করা দরকার। অখণ্ডানন্দ ভারতের বহু তীর্থ দেখিয়াছেন, কিন্তু বাংলাদেশের বিশেষ কোনো তীর্থ তাহার দেখা হয় নাই। তাই কয়েকদিন পরে খড়দহের শ্যাম সুন্দর ও নিত্যানন্দ প্রভুর বসতবাটি দেখিবার জন্য পদব্রজে বাহির হইলেন। দ্বিপ্রহরে খড়দহ পৌঁছিয়া এক বর্ধিষ্ণু ব্রাহ্মণের বাড়িতে অতিথি হইলেন। মন্দির বন্ধ হইয়া গিয়াছে। দেব দর্শন হইল না বলিয়া স্থির করিলেন এক রাত্রি তথায় কাটাইবেন। সেদিন ওই বাড়িতে মহাভারত কথকতার দক্ষিণান্ত ছিল। বৈকালে হালি শহর হইতে ঘরমাক্ত কলেবরে কথক ঠাকুর শিরোমণি মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। সন্ধ্যার পর শ্যাম সুন্দর দর্শন করিয়া আসিয়া অখণ্ডানন্দ দেখেন কথকতা সমাপ্ত প্রায়। কথক ঠাকুর গান ধরিয়াছেন, পঙ্কজা দলগত জলমিব চঞ্চলমিহ জীবনম। কিছু পরেই শিরোমণি মহাশয় উপর্যুপরি কয়েকবার শৌচে গেলেন। বাড়ির কর্তা শয়নের পূর্বে সব দেখিয়া শুনিয়া ক্লোরোডিন ঔষধ পাঠাইয়া দিয়া দরজায় খিল দিলেন। রাত্রে রোগীর অবস্থা আরো গুরুতর হইল। স্বামী অখণ্ডানন্দ তাহার সেবা করিতে লাগিলেন। ঘরে একটিমাত্র ছোট ঘটিতে জল ছিল, একটু জলের দরকার। ডাক্তার ডাকাও একান্ত প্রয়োজন। 10-15 মিনিট কর্তাকে ডাকাডাকি করিয়া দুয়ারে ধাক্কা দিয়াও কোনো সাড়া শব্দ মিলিল না। অগত্যা সেই চুমকি ঘটির জল রোগীকে খাওয়াইয়া নিজেও খাইলেন।
রাত্রি ৩টার পর একটি বিধবা ব্রাহ্মণ কন্যা আসিয়া সেবার ভার গ্রহণ করিলে কথক ব্রাহ্মণ তাহার বাড়িতে তার করিতে বলিলেন। বেলা ৮টায় শিরোমণি মহাশয়ের প্রাণবায়ু নির্গত হইল। ১০টার সময় তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, জামাতা আসিয়া পড়িল। সৎকারের পর শিরোমণি মহাশয়ের আত্মীয়েরা কাঁদিতে কাঁদিতে অখণ্ডানন্দকে বিশেষভাবে অনুরোধ করিলেন হালি শহরে একবার তাহাদের বাড়িতে যাইতে। খড়দহ হইতে সাইমানা গ্রামে নন্দ দুলাল দর্শন করিয়া তথায় এক রাত্রি থাকিয়া পরদিন অখণ্ডানন্দ মঠে ফিরিলেন। কিছুকাল পর তিনি হালি শহরে যান এবং রামপ্রসাদের সাধনপীঠ এবং ত্রিবেণী দর্শন করিয়া আসেন। ক্ষেত্রীতে বহু চেষ্টার পর রাজার সাহায্যে অন্যান্য বিদ্যালয়ের সহিত বেদ বিদ্যালয় স্থাপনের পর হইতে বেদবিহীন বঙ্গদেশে অনুরূপ বৈদিক শিক্ষা প্রবর্তন করিবার প্রবল আগ্রহ থাকায় তিনি গুরুভ্রাতাদের সহিত এ বিষয়ে আলোচনা করিলেন। রামকৃষ্ণানন্দ তাহাকে উৎসাহিত করিয়া বলিলেন, বেশ তো, একজন পারদর্শী বেদের পণ্ডিত আনাইবার চেষ্টা করো না কেন? কাশী হইতে প্রমোদাবাবুর পত্রে জানা গেল, বর্তমানে যেসব পণ্ডিত আছেন তাহারা বেদের হস্তপাঠ ও স্বরপাঠ মাত্রই করিতে পারেন। অর্থজ্ঞ পণ্ডিত পাওয়া যাইতেছে না। কাশীর মতো স্থানেও বেদজ্ঞ ব্রাহ্মণের অভাব জানিয়া অখণ্ডানন্দ বড়ই মর্মাহত হইলেন। ঠিক এই সময়ে সংবাদপত্র পাঠে জানিতে পারিলেন যে ভূদেব মুখোপাধ্যায় মৃত্যুকালে বৈদিক শিক্ষার জন্য লক্ষাধিক টাকা দান করিয়া গিয়াছেন। কিছু কাজও আরম্ভ হইয়াছে। কিভাবে উহা পরিচালিত হইতেছে তাহা দেখিয়া আসিতে অখণ্ডানন্দের ইচ্ছা হইল। এ বিষয়ে সংবাদপত্রেও একটু আন্দোলন করার প্রয়োজনীয়তা বোধ করিলেন। বেঙ্গলি পত্রিকার তখন খুব নাম। ব্যারাকপুরের নিকট পত্রিকার সম্পাদক বাগ্মীপ্রবর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহিত সাক্ষাৎ করিয়া তিনি এই প্রসঙ্গ আলোচনা করেন। সুরেনবাবু সহানুভূতি জ্ঞাপন করিয়া অনুকূলে আন্দোলন করিতে রাজি হন। ভাটপাড়ার লব্ধপ্রতিষ্ঠ পণ্ডিতগণও তাহার প্রস্তাব সমর্থন করিয়া বলেন, মঠকেই এ কার্যে পথপ্রদর্শক হতে হবে। এখান হইতে কয়েকজন পণ্ডিতের সঙ্গে চুঁচুড়া গিয়া অখণ্ডানন্দ ভূদেব বাবুর বাড়িতে কয়েকদিন অবস্থান করেন। বৈদিক বিদ্যালয় প্রসঙ্গে ভূদেব বাবুর পুত্র মুকুন্দবাবু বলিলেন, উহা নামে মাত্র, বেদান্ত, ন্যায় প্রভৃতি সংস্কৃত দর্শন এবং কাব্য ও সাহিত্যের পঠন পাঠন মাত্র হয়। অধিকন্তু তিনি বেদ শিক্ষা দিবার উপযুক্ত পণ্ডিতের অভাবের কথা বলাতে অখণ্ডানন্দ পণ্ডিত সত্যব্রত সামশ্রমীর নাম করেন। তখনই মুকুন্দবাবু তাহার অধ্যক্ষকে সপ্তাহে 2 দিন সামশ্রমীর নিকট গিয়া বেদ অধ্যয়ন করিবার নির্দেশ দিলেন। এখানে আজমির কলেজের অধ্যাপক মেঘনাদ ভট্টাচার্যের সঙ্গে তাহার দেখা হইয়া যায়। তিনি অখণ্ডানন্দকে তাহাদের নৈহাটির ভবনে লইয়া আসেন। ইনি ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রীর কনিষ্ঠ সহোদর। শাস্ত্রী মহাশয়ের সহিত ইতিহাসের আলোচনায় বেশ আনন্দে কয়েকদিন কাটিয়া গেল। এই বাটিতেই অখণ্ডানন্দ পণ্ডিত বহুবল্লভ শাস্ত্রীর মুখে পাণিনি মহাভাষ্যের ব্যাখ্যা শ্রবণ করিয়া এত মুগ্ধ হন যে সমগ্র গ্রন্থের ব্যাখ্যা শেষ পর্যন্ত শুনিবার তাহার ইচ্ছা হইয়াছিল, কিন্তু কার্যগতিকে তাহা ঘটিয়া উঠে নাই। এবার তিনি নৈহাটি হইতে এই আলমবাজার মঠে ফিরিয়া আসেন। তপস্যার পর প্রবজ্জাকালে স্বামী অভেদানন্দ ঋষিকেশের মণ্ডলেশ্বর স্বামী ধনরাজ গিরির নিকট শারীরিক ভাষ্য করিয়া আসেন। স্বামী শিবানন্দ ও স্বামী অখণ্ডানন্দ এই সময় আলমবাজার মঠে প্রত্যহ 2 ঘণ্টা নিয়মিতভাবে তাহার নিকট বেদান্ত ভাষ্য শুনিতেন। রাজপুতানায় অখণ্ডানন্দের স্বাস্থ্য ভালোই ছিল,
কিন্তু বাংলাদেশে আসিয়া তাহাকে ম্যালেরিয়ায় কিছুদিন শয্যাগত থাকিতে হয়। এই সময়ে আলমবাজার মঠে এক রাত্রি মাথার যন্ত্রণায় তিনি খুব কাতর হইলে সুবোধানন্দ গোলমরিচ বাটিয়া প্রলেপের মতো তাহার কপালে লাগাইয়া দেন। মরিচের জ্বালায় যন্ত্রণা কিছুক্ষণ চাপা থাকে, অতঃপর মনে মনে বেদান্ত বিচারে তিনি এতই তন্ময় হইয়া যান যে সারা রাত আর রোগের কথা আদৌ মনে হয় নাই। তাহার মনে এইরূপ বিচার চলিতে থাকে। শান্ত দাস্যাদি পঞ্চভাব মানব মনের কল্পনা ও প্রবৃত্তি অনুযায়ী ভগবানের সহিত জাগতিক সম্বন্ধ স্থাপন করিয়া সূক্ষ্মভাবে মায়িক সুখ আস্বাদন ছাড়া আর কিছু নয়। প্রকৃত তত্ত্ব অদ্বৈত ব্রহ্ম, বাক্য মনের অগোচর, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সেই আত্মাই আমি, সোহং। ইহা অপেক্ষা বড় সিদ্ধান্ত আর নাই। ইহাই যেন আমার অভীষ্ট হয়। এইরূপ চিন্তা করিতে করিতে শেষ রাত্রে যেমন একটু চক্ষু বুঝিয়াছেন, অমনি দেখিতে পাইলেন হামা দেওয়া সজীব নারুগোপাল যেন একখানি বড় নীলকান্ত মণি কুঁদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম নিখুঁত মূর্তিখানি! শ্রীগোপালের অঙ্গের জ্যোতিতে ঘরখানি আলোকিত। শ্রীমুখে হাসির রেখা ফুটিয়া উঠিয়াছে। এই অপূর্ব অনুভূতি তাহার নিজের ভাষায়। আমার ভিতরে ব্রজবাসিনীদের দিব্য বসনভূষণে শোভিতা মা যশোদা ডান হাতে খাবার লইয়া গোপালকে খাবার দেখাইয়া ডাকিতে লাগিলেন। গোপাল হামাগুড়ি দিয়া হাসিতে হাসিতে একটু মায়ের দিকে আসিলেই মা আনন্দে ভরিয়া যান। আবার পিছাইয়া গেলে মা কাঁদো কাঁদো সুরে ডাকিতে থাকেন। মা যশোদাকে লইয়া নীলমণি গোপালের যখন এই খেলা চলিতেছে, তখন দেখি ঠাকুর তাহার সেই লাল পেরে ধুতির আঁচল কাঁধে দক্ষিণ হস্তের তর্জনী নির্দেশে একবার মা যশোদাকে একবার গোপালকে দেখাইয়া আমাকে বলিতে লাগিলেন, দেখ দেখি এ কি ভাব। অখণ্ডানন্দ বিস্ময়ানন্দে অভিভূত হইয়া বলিলেন, নির্বাণে আমার কাজ নেই প্রভু। আহা, এই ভাব নিয়ে আমি শত শত বার জন্মাতে চাই। এই বলিয়া যেমনি তিনি ঠাকুর, গোপাল ও মা যশোদাকে আঁকড়াইয়া ধরিতে যাইবেন, এমন সময় তাহার চমক ভাঙিল।